মানে আমাদের গ্রুপে দিছো না? হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আমরা যে প্রশ্ন বিশ্লেষণ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টপ 300 এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস, আমরা সেই ধারাবাহিক আমরা একটা ক্লাস নিয়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হয়ে গেলাম। একটু আমাকে ক্লাসের শুরুতেই জানিয়ে দিবা তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে। তোমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এটা উপরে উঠে গেছে, দেখো দেখা যাচ্ছে, এই যে ইংলিশ দেখা যাচ্ছে, এমসিকিউ কোশ্চেন দেখা যায় না, তার মানে উপরে কে সেটআপ এখানে তাহলে কেমনে দিছে, ওই যত উঠাই গেছে কেন? দেখছো তোমার সেটআপে তো ওখানে ওই যে অনেক, এটা খেয়াল করো নাই? ব্যাস, ওকে। এই যে নিচে আবার ইয়ে চলে আসছে, নিচের দিকে নিচে ই দেখা যাবে, বোর্ড দেখা যাবে এখন আবার। দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হয়ে গেলাম। হলো না তো, একটু উপরে উঠাও একটু। হ্যাঁ, ওই যে আগেরটাই তো হয়েছিল, ব্যাস হয়েছিল। দেখি এটা নিচে দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে। ওকে, তোমরা সবাই জানাইও যে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। জি জি, আর সবাই সবাইকে একটু মেনশন করে দাও যেন সকলেই চলে আসতে পারে, একটু জানাই দিও, ঠিক আছে? দেখো হচ্ছে কিনা। ওকে, তোমরা একটু জানাও যে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু দ্রুত জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ। চলে, এখন কি করতে গেলে ঝামেলা হবে, এখন আর এই দরকার নেই, যা আছে ঠিক আছে, কিন্তু ভালো হয়নি। ওই দেখো, দেখছো, এখন ঠিক করতে পারবো না আর। হুম, এখন ঠিক করতে পারবো না, ওই যে নড়াচড়া ঝামেলা হবে। ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করছি ক্লাসে ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। চলেন আমরা 101 কোশ্চেন অ্যান্সারে চলে যাব। তোমরা একটা অ্যান্সার করবা, সকলে একটু এটা ধরেই নিবা যে ওয়ান কাইন্ড অফ তোমাদের এক্সাম চলছে, এক্সাম অ্যান্সার করো। হি হ্যাজ টু ওয়ার্ক, সে কাজ করতে বাধ্য, হার্ড টু গেট হায়ার স্যালারি, তথা উচ্চ মাত্রার অনেক বেশি স্যালারি পাইতে হলে তাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। দেখো এইখানে যে এই যে হ্যাজটা আসছে, এই হ্যাজটা এখানে কি হিসেবে কাজ করছে? মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তাই না? আমরা জানি হ্যাজ, হ্যাভ আর হচ্ছে হ্যাড, তাই না? এই দেখো হ্যাজ, এরপর হচ্ছে তোমার হ্যাভ আর হচ্ছে হ্যাড, এই তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড যদি আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গাটিতে কি মনে পড়ে, ডু ভার্ব ব্যবহার করার কথা বলেছিলাম। অর্থাৎ হ্যাজের জায়গায় হচ্ছে তোমার ডাজ, হ্যাভের জায়গায় হচ্ছে ডু, আর হ্যাডের জায়গায় হচ্ছে ডিড। অনেকেই এখানে ধরা খাবে, অনেকে দেখছো চোখ উড়ে বাবা সব ধুমায়া অ্যান্সার দিয়ে দিচ্ছে। আহা আহা, আরে আমার শিক্ষার্থীটা এই বলে শিখিয়েছি, এই বলে আমি শিখিয়েছি, বুঝতে বুঝতে পেরেছো? আহারে কষ্ট, এই যে পরীক্ষার হলে গিয়ে এরকমই করবে, পরীক্ষার হলে গিয়ে এরকমই করবে।
পরীক্ষার হলে গিয়ে এরকমই করবে। এরকমই করবে, সব চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দিবে হচ্ছে হ্যাজেন্ট হি। কিন্তু বলদের দল, তোদেরকে আমি যখন ট্যাগ কোশ্চেনটা পড়াইলাম তখন কি পড়িয়েছিলাম, যে হ্যাভ ভার্ব সমান সমান ডু ভার্ব। যে হ্যাভ ভার্ব যদি বিশেষ করে মেইন ভার্ব হিসেবে যখন আসবে, মেইন ভার্ব হিসেবে যখন আসবে তখন হ্যাভ ভার্ব সমান সমান ডু ভার্ব ব্যবহার করবা। ভুলে গেছো? এই 2 দিনে একদম গোলায় খাইছো। তো হ্যাজ সমান সমান কি ব্যবহার করব? ডাজ। হ্যাভের জায়গায় হচ্ছে ডু, হ্যাডের জায়গায় হচ্ছে ডিড। তাহলে এটা সমান কি দিব আমরা? ডাজ দিব। আর যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমরা না বোধক করবো, তাই তো? ডাজেন্ট, আর এখানে কি হি। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাজেন্ট হি? নো, হ্যাজ হি তো প্রশ্নই আসেন, তাহলে ডাজেন্ট এরপরে হি। তাই অ্যান্সার হচ্ছে এটা, ডাজ হি তো হবে না। বুঝতে পেরেছেন? এটা ভুল, এটা উল্টাপাল্টা করবেন না। ওকে, এটা যেন ঝামেলা না হয়, এটা যেন ঝামেলা না হয়, এটা যেন খবরদার ভুল যেন উল্টাপাল্টা না হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলো, আমরা এই প্রশ্নটা ক্লিয়ার? প্রশ্নটা কি ক্লিয়ার ভাইয়া? কথা বলো, ক্লিয়ার আমরা? ওকে, আলহামদুলিল্লাহ। আসেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক আমরা খুঁজা বের করি। কি আসছে? এই দেখো, পেপার ইজ মেড অফ উড। এটা তোমাদের এর আগেও করিয়েছি, আশা করি এখন ইজিলি অ্যান্সার করতে পারবা। এই দেখো ভাইয়া, পেপার ইজ মেড ফ্রম উড। দেখো, পেপার আর হচ্ছে উড তথা কাঠ। তাহলে পেপারের মধ্যে কাঠ তথা হচ্ছে পেপারটা কাঠ দিয়ে তৈরি, এটা কি উপাদান দেখা যায় ভাইয়া? হ্যাঁ, উপাদান দৃশ্যমান নাকি অদৃশ্যমান? উপাদানটা হচ্ছে অদৃশ্যমান, তাই না? উপাদান হচ্ছে কি বলতো? উপাদান হচ্ছে অদৃশ্যমান। অদৃশ্যমান, অদৃশ্যমান হইলে আমাদের কি দেওয়ার কথা ছিল? ফ্রম দেওয়ার কথা ছিল, তাই না? আর উপাদান যদি দৃশ্যমান হইতো, তাহলে আমরা কি ব্যবহার করতাম? আমরা এখানে অফ ব্যবহার করতাম। আর যদি এখানে দেশের নাম থাকতো, দেশের নাম থাকলে কি মেড ইন, তাই না? তখন আমরা কি ব্যবহার করতাম ভাইয়া? ইন ব্যবহার করতাম। আর যদি কোনো কোম্পানির নাম থাকতো, তাহলে আমরা ব্যবহার করতাম বাই। এই টেকনিকটা কি জানা আছে তোমাদের? বলো, এটা কি জানা আছে ভাইয়া? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। বুঝতে পেরেছো? এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, এটা নিশ্চিত থাকতে পারো, ইনশাআল্লাহ বলা যায়। তাহলে পেপার ইজ মেড, তাহলে কি বলবো? ফ্রম। তাহলে মেড ফ্রম উড। আমরা বাই, অন, অফ এটা ব্যবহার করতে পারছি না। জি, ওকে, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা এটাও ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এরপর আসো দা হেডমাস্টার অ্যান্ড দা প্রিন্সিপাল। এই দেখো ভাইয়া, এখানে কি আসছে? দা হেডমাস্টার এবং দা প্রিন্সিপাল। যেহেতু দাটা 2 জায়গায় আসছে, যেহেতু আর্টিকেল তথা কয় জায়গায় আসছে? হ্যাঁ, 2 জায়গায় আসছে। এটা টেকনিক তোমরা জানো, এটা যে আর্টিকেল 2 জায়গায় যখন আসবে তার মানে ব্যক্তিও 2 জন, পদবী 2টা, তথা 2 জনকে বোঝানো হচ্ছে। কয়জনকে? 2 জনকে বোঝানো হচ্ছে, বুঝছেন? 2 জনকে বোঝানো হচ্ছে। যদি 2 জনকে বোঝানো হয় তার মানে এটা কি হইলো? সাবজেক্টটা কি হইলো? প্লুরাল হইলো, তাই না ভাইয়া? তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। আর যদি তোমার আর্টিকেলটা এক জায়গায় থাকতো, তাহলে সেটা কি? পদবী 2টা, বাট ব্যক্তি কিন্তু একজন। একদম তুমি সহজ ভাষায় মনে রাখবা, আর্টিকেল যদি 2 জায়গায় থাকে তাহলে 2 জনকে বোঝাচ্ছে, তথা সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে, এটা খেয়াল করবা। আর যদি আর্টিকেলটা এক জায়গায় থাকে তার মানে ব্যক্তি একজনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, একজনকে বোঝানো হচ্ছে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, দেখো দা হেডমাস্টার এন্ড দা প্রিন্সিপাল, তাহলে আমরা কি দিব? দেখো, প্রেজেন্ট, উপস্থিত ইন দা লাস্ট মিটিং। এই দেখবে লাস্ট তথা এটা কি ইঙ্গিত করেছে? পাস্ট ইঙ্গিত করেছে। পাস্ট যেহেতু ইঙ্গিত করেছে, সুতরাং হ্যাভ তো নেওয়ার সুযোগ নাই, তাই না? হ্যাভ নেওয়ার সুযোগ নাই। আর যেহেতু প্লুরাল, তো ওয়াজ নেওয়ার সুযোগ নাই। হ্যাড বিন তো কোনোভাবে আমরা এখানে পাচ্ছি না। তার অ্যান্সার হচ্ছে এই দেখেন, ওয়ার। অ্যান্সার নিচ্ছি আমরা ওয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন লিখেছো অদৃশ্যমান কিভাবে? ভাইয়া, অদৃশ্যমান কিভাবে বলতে, ধরো তুমি যখন এই যে মানে কাঠ দিয়ে যখন পেপারটা তৈরি করছো, কাগজ তৈরি করছো, ধরো আমি তোমাকে একটা খাতা যদি দেখাই, খাতা বা বই কিছু একটা যদি তোমাকে দেখাই, ধরো এই যে এটা ভাইয়া, তুমি দেখো এই যে ডেইলি ডোজ বইটা যদি তোমাদের দেখাই ভাইয়া, এই বইটা
এই এই কাগজটা এটা যে কাঠ দিয়ে তৈরি হয়েছে তোমার এটা বোঝা যায়? আমি যদি তোমাকে না বলতাম তুমি বুঝতে এটা যে কাগজটা অদৃশ্যমান কিভাবে? তুমি যে বলছো এখন এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেও যদি এই ছোট্ট একদম সিলি বাচ্চাদের একটা প্রশ্ন যদি করো তাহলে তোমার ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার দরকার নেই। তারপর তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিতে বাধ্য আর কি, আমি উত্তর দিচ্ছি। ভাইয়া এই যে কাগজটা এটা কাঠ দিয়ে তৈরি হয়ে তোমার মনে হয় এটা যেটা এর ভিতরে কি কাঠের কোনো নিদর্শন বোঝা যাচ্ছে এটার মধ্যে? নাই। আর ধর একটা বিল্ডিং এর কথা যদি বলি যে বিল্ডিংটা ইট দ্বারা তৈরি, বিল্ডিংটা ইট দ্বারা তৈরি যদি বলি ভাইয়া বিল্ডিং এর মধ্যে ইট আছে দেখা যায় কিনা? তুমি যে উপরে প্লাস্টারটা উঠাইলে এটা কি ইট স্পষ্ট দেখা যাচ্ছে এটা যে হ্যাঁ এই বিল্ডিংটা ইট দিয়ে তৈরি করা হয়েছে, ওইটা কি দৃশ্যমান। বুঝছেন বিষয়টা? তথা কাঠ এই পেপারটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা বোঝাই যায় না, না বলে তুমি জানতেই না এটা। হ্যাঁ এটা কি উপাদানটা অদৃশ্যমান। আর বিল্ডিং দিয়ে ইট ইট দিয়ে বিল্ডিং তৈরি, এটা উপাদানটা কি দৃশ্যমান। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে ভাইয়া, এরপরে আসেন, এরপরে আসেন। দেখো তাইলে আমরা এটা তাহলে ওয়্যার নিলাম। এরপরে 104 দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, আমি দুটো এক্সাম্পল পাশাপাশি দিয়েছি। এই দেখো দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, দেখছো এখানে কিন্তু কোনো আর্টিকেল নাই। তার মানে আর্টিকেল কয়টা আসছে? আর্টিকেল একটা। যেহেতু আর্টিকেল একটা আসছে তার মানে কি এটা সিঙ্গুলার হবে, তাই তো? তাহলে এই যে দেখো সেম, আমি সেম কোশ্চেনে দুইটা দিয়ে জাস্ট একটা সিঙ্গুলার একটা প্লুরাল বুঝিয়েছি। তাহলে এটা তো না, তাহলে এখানে এটা না, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা। দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এরপর আসো হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স। এই যে দা নাম্বার অফ, এটা দিয়ে আমি গত ক্লাসেও প্রশ্ন দিয়েছি, আবার এখানে একটা প্রশ্ন দিয়েছি, তবে এই প্রশ্নের মধ্যে একটু প্যাচ দিয়েছি আর কি। দেখো দা নাম্বার অফ, আমরা পড়েছি দা নাম্বার অফ এর পর কি হয়? পিএস হয়, প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হয়, তাই না ভাইয়া? তো সেই ক্ষেত্রে দেখো এগুলা সব ঠিক আছে, তাহলে প্লুরাল সাবজেক্ট ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব যদি তুমি বুঝো তাহলে আর কি হবে না, ওয়্যার হবে না, তাহলে ওয়াজ হবে নাকি ইজ হবে? এইটা হচ্ছে তোমার এখন প্রশ্নের জায়গা। কারণ আমরা যদি ওয়াজ এটাও সিঙ্গুলার, আবার ইজ এটাও কি সিঙ্গুলার। তাহলে এখন ইজ হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ হচ্ছে পাস্টে। তাহলে আমি পাস্টেরটা নেব না প্রেজেন্টেরটা নেব, এটা আমরা ইন্ডিকেটর খেয়াল করব। দেখো তো ভাইয়া এর মধ্যে কোনো ইন্ডিকেটর আছে? নাই। এর মধ্যে কি সরাসরি কোনো ইন্ডিকেটর আছে? নাই। তথা এ এবং সি দুইটা বাক্যে কোথাও ইন্ডিকেটর নাই, কোনো নির্দেশক নাই যেটা অতীতকে ইঙ্গিত করছে। তাহলে এখন অ্যান্সার কোনটা নিব? তার মানে এখন আমাকে একটু অর্থের দিকে প্রবেশ করতে হবে, যেখানে অর্থটা কেমন দিচ্ছে। বলা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, বহু সংখ্যক জনগণ উচ্চ ছিল, ধনী ছিল। আর এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইজ ভেরি হাই, যে তোমার বহু সংখ্যক মানুষ ধনী। ভাই এক কথা কিন্তু দুইটাই সঠিক, গ্রামাটিক্যালি আমি কোনোটাকে কাটতে পারছি না। কিন্তু এখানে একটা কথা, বহু সংখ্যক জনগণ ধনী, এই কথাটা যতটা না প্রচলিত তার চেয়ে বেশি বহু সংখ্যক মানুষ একসময় ধনী ছিল, একসময় গরিব ছিল, মানে অতীতকেই সাধারণত ইঙ্গিত করে। দুইটা কথাকে যদি কম্পেয়ার করো তাহলে বেশি গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড অ্যান্সার হচ্ছে তোমার এ নাম্বারটা। বুঝুন এই বিষয়টা। গ্রামাটিক্যালি কিন্তু আমি কোনোটাই কাটতে পারছি না, গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, কিন্তু অর্থের দিকে স্ট্যান্ডার্ড ফলো করলে, দুইটার মধ্যে করে একটু কম্পেয়ার করলে অবশ্যই আমি এখানে এ নাম্বার আনসার গ্রহণ করব, নট সি। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এরকম প্রশ্ন হতে পারে। ওকে ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। আসেন এরপরে চলে যাচ্ছি। সুমাইয়া লিখেছো আশা কি, আচ্ছা কারো কি ক্লাস আটকে যাচ্ছে নাকি শুধু আমারই সমস্যা? শুধু তোমার সমস্যা হচ্ছে ভাইয়া, শুধু তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ শুধু তোমার সমস্যা হচ্ছে, শুধু তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে সাইফুর রহমান সাইফ, আপনাকে আমি 2বার না 3বার ব্লক করেছি। হ্যাঁ আপনি স্পেশাল পারসন, 2 থেকে 3বার ব্লক করেছি, মাপ চেয়ে এরপর কিন্তু আপনাকে আনব্লক করেছে। বলছেন আর একটা কথা বলবেন না। হ্যাঁ আমার ক্লাসে কিন্তু কমেন্ট করাই আপনার নিষেধ ছিল, এরপরে আবার উল্টাপাল্টা কথা বলতেছেন। এখন যদি ব্লক করি আর সারা জীবনের জন্য আপনি আনব্লক হবেন না, ননসেন্স ব্যবহার করবেন না, প্রত্যেকটা স্যারের ক্লাসে আপনি জ্বালান, এটা করবেন না খবরদার। লাস্ট ওয়ার্নিং এর লাস্ট ওয়ার্নিং। ওকে আসেন। আর আপনারা ওই পাগলের সাথে পাগলামি করতে গিয়ে আপনি নিজেও পাগল হয়েন না। আপনাদের একটা সমস্যা হলো, উনি একটা বলছেন না, ওনার সাথে আপনারাও পাগল পাগল মানে পাগলামি করা শুরু করে দেন। আসেন এরপর আসেন নান অফ দ্য স্টুডেন্টস। নান অফ দ্য স্টুডেন্টস খেয়াল করেন একটু।
দেখেন একটু খেয়াল করেন, নান অফ। ভাইয়া নান অফ নিয়ে আপনাকে একটু ব্যাখ্যা বিস্তারিত দিব, কারণ নান অফ নিয়ে প্রশ্ন আসলে আপনি হয়তো এখান থেকে অনেক সময় অ্যান্সার করতে পারবেন, অনেক সময় অ্যান্সার করতে পারবেন না, ঝামেলা হবে আপনার। এটা নান অফটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, নান অফটা খুবই গুরুত্বপূর্ণ, নান অফটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, নান অফটা খুবই গুরুত্বপূর্ণ। নান অফ একটু আমরা দেখব, নান অফের ক্ষেত্রে কি হবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। নান অফটা দেখেন, নান অফ এরপরে আমরা নরমালি জানি যেটা পরিস্থিতি বিবেচনায় অ্যান্সার করতে হয়, তথা ধরো এখানে আসলো তোমার হচ্ছে নান অফ, এরপরে তোমার ধরো প্লুরাল সাবজেক্ট। হ্যাঁ, একটু খেয়াল করো, প্লুরাল সাবজেক্ট, সরি আমি এখানে দিলাম হচ্ছে ধরো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তোমার সিঙ্গুলার ভার্ব। ওকে, নান অফ এরপরে ধরো প্লুরাল সাবজেক্ট, তারপরে কি তোমার হচ্ছে তাহলে প্লুরাল, প্লুরাল ভার্ব, এটা হওয়ার কথা। মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। নান অফ এরপরে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। নান অফ এর ক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যাবে এখানে মনে করো প্লুরাল সাবজেক্ট আসছে, কিন্তু তোমার এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। এরকম অনেকবার এরকম আসছে পরীক্ষায়, অনেকবার আসছে। মনোযোগ দাও এখানে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো কোশ্চেনটা, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং কিন্তু প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব হতে পারে, আবার প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব এটাও হতে পারে। এখন অপশনে, অপশনে দেখবা, অপশনে ভাইয়া কখনো তুমি দেখবা এই যে এই দুইটাই দেওয়া আছে, প্লুরাল সাবজেক্ট কি সরি প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব দুটাই আছে। এমতো অবস্থায় যদি অ্যান্সার থাকে তোমার বোথ, যদি অ্যান্সার থাকে বোথ, তাহলে তুমি বোথটা দাগাবা। যদি অ্যান্সার বোথ থাকে তাহলে বোথটা দাগাই দেবে, কারণ বোথ আর কারেক্ট। আর যদি ধরো দুইটাই আসছে, কোনটা নিবা? দুইটাই যদি চলে আসে এবং অ্যান্সারও বোথ নাই, এমত অবস্থায় তুমি এইটা দাগাবা, এইটা দাগাবা। এইটা সবচেয়ে বেশি প্রচলিত পরীক্ষা, এইটা একটু তাহলে আমরা এইটা দাগাবো। বুঝছেন বিষয়টা? স্যার বুঝি নাই কথা, আবার খেয়াল করো, মনোযোগ দাও একটু, আমি বলছি মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। নান অফ বেশ ঝামেলা করে। নান অফের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, নো প্রবলেম। প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, ওকে দিয়ে দিতে পারো। কিন্তু প্লুরাল সাবজেক্ট আসছে, প্লুরাল সাবজেক্ট আসছে অপশনে, প্লুরাল ভার্বও আছে আবার সিঙ্গুলার ভার্বও আছে, মানে দুইটাই আছে। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আসলে দুইটা অ্যান্সারই রাইট, তথা ভার্ব সিঙ্গুলার এটাও রাইট, ভার্ব প্লুরাল এটাও রাইট, দুইটাই রাইট। হ্যাঁ, দুইটাই রাইট, দুইটাই রাইট। ওকে, এমন অবস্থা যদি বোথ অ্যান্সার থাকে তাহলে তোমরা বোথ অ্যান্সারটা নিবা। যদি অপশনে বোথ অ্যান্সারটা না থাকে, বোথ অ্যান্সারটা যদি না থাকে তাহলে তোমরা সিঙ্গুলারটা নিবা, তথা তখন এই পিএস কে ফলো করবা। কি করবো বলো তো তখন? তথা প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, এইটাকে আমরা গ্রহণ করব। যেমন দেখো এই বাক্যটা দেখো, নান অফ দ্য স্টুডেন্টস, দেখছো প্লুরাল হয়েছে, প্লুরাল। আচ্ছা, তাহলে প্লুরাল হইলে, প্লুরাল হইলে ভাইয়া এখানে দেখো তো এই যে প্লুরাল ভার্ব আসছে, ওকে কারেক্ট। আবার দেখো সিঙ্গুলার ভার্ব আসছে, এটাও কি ভাইয়া কারেক্ট, দুইটাই তাহলে কারেক্ট। হ্যাঁ, তাহলে এখন অ্যান্সার তো বোথ নাই। যদি এখানে অ্যান্সারটা বোথ থাকতো, যদি অ্যান্সারটা বোথ থাকতো তাহলে আমরা এটাই অ্যান্সার গ্রহণ করতাম। যেহেতু অপশনে বোথ নাই, এমত অবস্থায় তোমাকে সিঙ্গুলার অ্যান্সার তথা এই হ্যাজ কে অ্যান্সার গ্রহণ করতে হবে। কথা আমি বুঝাইতে পারছি? একটু আমাকে বলো, আমরা কি বুঝতে পেরেছি? বলো 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 বলো, একটু আমাকে বলো আমরা বুঝতে পেরেছি কিনা। একটু বলো, আমরা এখন কি বুঝতে পেরেছি? একদম প্রত্যেকটা শিক্ষার্থী এই প্রশ্নের অ্যান্সার করবা। আমি দেখতে পাচ্ছি তোমরা প্রায় 250 শিক্ষার্থী এখানে ক্লাস করছো, একদম প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাস করবা, প্রশ্ন উত্তরটা দাও। ওকে,
ক্লিয়ার আমরা? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার একটু তোমাদেরকে গুছিয়ে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। নান অফ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, উই হ্যাভ নো প্রবলেম। নান অফ এর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব নিয়ে নিতে পারো, নো প্রবলেম। কিন্তু প্লুরাল সাবজেক্ট ভার্ব প্লুরাল আসছে, আবার সিঙ্গুলারও আসছে, দুটাই আসছে, সেই ক্ষেত্রে অ্যান্সার প্রায়োরিটি পাবে বোথ, তথা উভয়টাই হবে। যদি বোথ অ্যান্সার না থাকে তাহলে সিঙ্গুলারটা গ্রহণ করব, এই কথাটাই আমি বলেছি। ওকে, ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। ইট ইজ আই হু, হু এই দেখো ভাইয়া, তোমাদেরকে বলেছিলাম এই যে হু, এটাকে আমি কি বলেছিলাম রে ভাইয়া? ঘটক, তাই না? এই যে ঘটক, যাকে তোমরা রিলেটিভ প্রোনাউন বলো। তাহলে ঘটক পূর্বে কি আছে? হাজবেন্ড, তাই না? এই দেখো হাজবেন্ড আসছে, হাজবেন্ড, তাহলে হাজবেন্ড অনুযায়ী তুমি কি দিবা? এখানে ওয়াইফ দিবা, তাই তো? হাজবেন্ড, হাজবেন্ড অনুযায়ী ওয়াইফ, তাই তো? ওকে ওকে, তাহলে অ্যান্সার ধরো ইট ইজ আই, তাহলে আই এর সাথে কি দিব আমরা? হাজবেন্ড আই, তাহলে আয়ের সাথে কি বসে? হ্যাজ, নো, হ্যাঁ আয়ের সাথে এই দেখেন এম। এখানে একটু দেখো আয়ের সাথে তো ভাইয়া হ্যাভটাও তো বসে, এখানে অর্থ অনুযায়ী ইট ইজ আই হু এম টু ব্লেম, যাকে দোষারোপ করা হচ্ছে, কি যে দোষী। এখানে হ্যাভ না, হ্যাভ টু দিলে তো বাধ্য হয়ে গেলাম, বাধ্য, তাহলে বাধ্য জাতীয় অর্থ না। সো অ্যান্সার হচ্ছে ইট ইজ আই হু এম টু ব্লেম। ওকে, এরপর আসেন টেলিং লাই। দেখেন টেলিং লাই, ভাইয়া দেখেন তো টেলিং আসছে, টেলিং এটা কি? আইএনজি যেহেতু আসছে, তার মানে কি বলতে পারি আমরা এটাকে? জিরান্ড, তাই না? সাবজেক্টের জায়গায় যেহেতু আইএনজি ওয়ালা ওয়ার্ড আসছে, সাবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে এটা জিরান্ড। আমরা টেকনিকে পড়েছি, মনে থাকার কথা, তোমার হচ্ছে জিরান্ড, জিরান্ড, তারপর হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ভার্বাল, ভার্বাল নাউন, জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন। এরপর হচ্ছে ক্লোজ, ক্লোজ, এরপর হচ্ছে ফ্রেজ, পিএইচ আর, হ্যাঁ ফ্রেজ, ফ্রেজ সাবজেক্ট হলে, সাবজেক্ট হলে উহা সিঙ্গুলার হয়। হ্যাঁ কি হবে বলতো? সিঙ্গুলার হয়। তা যদি এটা সিঙ্গুলার হয়, যদি এটা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ আর কি তাহলে বলো? তাই ইহার, ইহার ভার্ব, ইহার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? সিঙ্গুলার হবে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন দেখো জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, ক্লোজ, ফ্রেজ সাবজেক্ট হলে উহা সিঙ্গুলার হয়। তো তার জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, ক্লোজ, ফ্রেজ এগুলি সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার। তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে গেল। তার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও তাহলে কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হতে পারে। তাহলে টেলিং লাইস, তোমার কাছে মনে হবে হারি বেটা লাইস আসছে, এই দেখ ইয়েস, এটা প্লুরালের দাদা, হ্যাঁ এটা প্লুরালের দাদা, হ্যাঁ খবরদার এটা প্লুরাল নয়, এটা কি? সিঙ্গুলার। গ্রেট সিন, তাহলে হ্যাভ নো, কি হ্যাভ নট, নো, হ্যাজ তুমি ধরতে পারো, কিন্তু এখানে অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী হ্যাজ বিন হতে পারে, নো। অ্যান্সার হচ্ছে ইজ টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। বুঝতে পেরেছেন? মিথ্যা বলা মহাপাপ। ওকে, আসেন এর পরে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সঠিক? এই দেখেন আইদার দিয়ে, এটা আপনাদেরকে শিখিয়েছিলাম বারবার। এই দেখেন আইদার ডট ডট কি হয় ভাইয়া? অর। এরপর হচ্ছে নাইদার, নাইদার ডট ডট কি হয়? নট। এরপর হচ্ছে তোমার নট ওয়ানলি, নট ওয়ানলি ডট ডট কি হয়? বাট অলসো। এই যে আমরা পড়েছিলাম, এই যে আমরা পড়েছিলাম, এই জায়গাটিতে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা জানি এই জায়গাটা একটা সাবজেক্ট বসে এবং এইখানে একটা সাবজেক্ট বসে, সেই ক্ষেত্রে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী গ্রহণ করব? এই পরের সাবজেক্ট, বুঝছেন? হ্যাঁ এই যে পরের সাবজেক্ট, পরের সাবজেক্ট অনুযায়ী, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওকে, এই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে দেখেন আপনি পরের সাবজেক্টটা কি আসছে ভাইয়া? এই দেখেন আই আসছে, তাহলে আয়ের পর কি আর বসে? নো। ইজ বসে? নো। আর নো কি বসে? এম। তাহলে आंसर হচ্ছে সি নাম্বারটা, আইদার দে অর আই এম রং। বুঝতে পেরেছেন? সো आंसर নিচ্ছে আমরা সি নাম্বারটা। আসেন এর পরে দা পোর, এর আগেও বলেছি, হ্যাঁ এটা সেম রিপিট কোশ্চেন। এটা সম্ভবত দেখো
75 নাম্বার না কত নাম্বার কোশ্চেন জন্য এটা একটু সরি 85 নাম্বার কোশ্চেন, এটা আবারও দিয়ে ফেলেছি, এটা 85 নম্বরের কোশ্চেন, একদম হুবহু আছে। হ্যাঁ, এটা রিপিট কোশ্চেন, এটা হচ্ছে রিপিট, তাহলে নতুন করে আমি এখানে বললাম না, এটা দেখলে তুমি পারবা। আচ্ছা, এরপর আসেন করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম। সেম দেখো, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে তোমাদেরকে শিখিয়েছি বিট দিয়ে, মনে পড়ে ভাইয়া? হ্যাঁ, এই দেখো বিট, হ্যাঁ, বিসাইডস, তারপরে কি তোমার একেবারে এক্সেপ্ট, তারপরে ইনক্লুডিং, এক্সক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, তারপরে কি অ্যান্ড নট, তারপরে উইথ, তারপরে কি অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, টুগেদার উইথ, এই যে শিখিয়েছিলাম। এটার ক্ষেত্রে আমরা কোনটা অনুযায়ী ভার্ব গ্রহণ করব বলেন তো? কোনটা অনুযায়ী ভার্ব গ্রহণ করব? হ্যাঁ, ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে মনে রাখবেন এগুলা প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব গ্রহণ করব। ওকে, ওকে ভাইয়া, আশা করছি আপনারা ক্লিয়ার। তাহলে আমরা কোনটা নিব? তাহলে এখন এই যে করিম, তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ডিজার্ভ নো, এটা তাহলে অ্যানসার হচ্ছে এই যে ডিজার্ভস, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে এস বাই এস, এই অ্যানসারটি তাহলে আমরা গ্রহণ করছি। ওকে, এরপর আসেন, এই দেখেন বাই প্লাস টাইম, ভাইয়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। এই যে বাই প্লাস টাইম, হ্যাঁ, এই দেখো বাই প্লাস টাইম থাকলে আমরা জানি ফিউচার পারফেক্ট, এবং যখন আমি তোমাদেরকে টেন্স পড়াচ্ছিলাম তখন বারবার বলতেছিলাম দেখো বাই প্লাস টাইম, এই যে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট থেকে এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। হ্যাঁ, বাই প্লাস টাইম থাকলে কি হবে ভাইয়া? ফিউচার ফুটুরি পারফেক্ট, তাই না? ফুটুরি পারফেক্ট হবে, তাই তো, বাই প্লাস টাইম থাকলে। ওকে, এটা মনে রাখে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখন দেখো তো ফিউচার পারফেক্ট কোনটা ভাইয়া? এটা কি ফিউচার পারফেক্ট বেটা? এটা কি ফিউচার পারফেক্ট? হ্যাঁ, এটা ফিউচার পারফেক্ট নো, এই দেখো এই যে উইল হ্যাভ, তাই না? উইল হ্যাভ প্লাস ভি, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, অথবা উইল হ্যাভ প্লাস V3, তাহলে এই দেখো উইল হ্যাভ আর কি, এই দেখেন রিজাইন, নাকি বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ রিজাইন, সরকার রিজাইন করবে। সো এগুলি অ্যান্সার আমি নিতে পারছি না। বাই প্লাস টাইম, তোমাদের বারবার বলবো একটু যে বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট, বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট, বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট, বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, চুজ দা কারেক্ট সেন্স। নো সোনার হ্যাড, এটা তো বাচ্চাকালের পড়া ভাইয়া। নো সোনার হ্যাড, এরপরে কি সাবজেক্ট প্লাস নো সোনার হ্যাড, এরপর কি এরপর সেটা পাস্ট পারফেক্ট, ওপাশে সেটা পাস্ট ইনডিফিনিট, তাই তো ভাইয়া? তাহলে হ্যাড এর পরে কি V3, এই দেখো হ্যাড, তাহলে এটা V3, এটা কি করছে তোমার V2 করছে, হবে এটা? হ্যাঁ, এই যে নো সোনার, এখানে হ্যাডই নাই বেটা, নো সোনার হ্যাড করছে, এই দেখ কাম আসছে, এই দেখ দেন, আবার এখানে কেন হোয়েন দিল কেন? হ্যাঁ, নো সোনার হ্যাড, এই দেখো কাম ঠিক আছে, এই দেখো দেন, এই দেখো সাবজেক্ট V2, এই যে পাস্ট ইনডিফিনিট, দেখছেন? এই যে পাস্ট কি পাস্ট ইনডিফিনিট করেছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, এটা তো বাচ্চাকালের পড়া, এটা তো বাচ্চাকালের পড়া। তাহলে অ্যানসার কোনটা নিবে বলো তো? অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা। সকলেই অ্যানসার করবেন, আমি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে অনুরোধ করছি ভাইয়া তুমি প্রশ্ন দেখার সাথে বারবার তুমি অ্যানসার করো, তুমি অ্যানসার করো, তুমি অ্যানসার, আমি তোমাকে দিয়ে অ্যানসার করাইতে চাচ্ছি। এগুলা এখন তুমি দেখো কতটুকু পারছো, কতটুকু ঝালাই হচ্ছে, একটু দেখো। আমি আজকে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, এবার নেক্সট এই যে বুধবারের দিন আরেকটা ক্লাস নিব, এই যে কালকের দিন পরে বুধবারের দিনে আমি আজকে ক্লাস নেওয়ার পরে 300 এমসিকিউ স্লাইডটা তোমাদের দিয়ে দিব, তোমরা মোটামুটি দেখে ফেলবা। এরপরে বুধবারের দিন আমি শুধু টান হবে 100 তোমরা জাস্ট আগে থেকে একটু দেখা থাকলে পরে সহজ হয়ে যাবে। বুধবারের দিনে একদম পুরা A to Z আমি 300টা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। এরপরে আমি আরো 3টা, সামনের সপ্তাহে আরো 3টা ক্লাস নিব। ওই 3টা ক্লাসে হচ্ছে আমি তোমাদের অল ওভার কিছু যে সমস্ত টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে, হ্যাঁ, এই যে সাজেশন তোমাদের যেটা দিয়েছি, এই সাজেশন ভিত্তিক এই টপিক অনুযায়ী আমি একটু রিমাইন্ড করে দিব যে এই টপিকের একটু হালকা বেসিক আলোচনা করে ওখান থেকে 10টা কোশ্চেন দিয়ে দিলাম, বা আরেকটা টপিক, যতগুলো টপিক আসে টপিক ভিত্তিক একটু হালকা আলোচনা শর্টকাটে বুঝাই দিয়ে ওখান থেকে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করাই দিব। ব্যাস, এগুলো একটু খেয়াল করে যাবা। দেখো তোমাদেরকে বারবার বলছি এই 300 এমসিকিউ, অনেক স্টুডেন্ট আছে আমাকে মেসেজ করছে, স্যার 300 এমসিকিউ পড়লে কি আমি চান্স পেয়ে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এটা বলো, মানে গরুর মতো প্রশ্ন না ক? এটা মনে হচ্ছে কান কোন পিছিয়ে থামার যে কাছে বেঁধে না, কান থাপড়ায়া তারপর ইয়া করতাম এটা। হ্যাঁ, এটা বলছি যে এই 300 এমসিকিউ অ্যানালাইসিস করো। আমি এখানে 300 এমসিকিউ তো তোমাকে মুখস্থ করতে পারি, এবারে খালি 300 এমসিকিউ পড়লে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর ইংলিশে মানে পাস করে যাইতি, বা ইংলিশে খালি বুঝিয়ান না বুঝি, হ্যাঁ, বুঝিয়ান না বুঝি উত্তর ঢা মুখস্থ করে চলে গেলাম, যদি হইতো তাহলে ঢাকা ইউনিভার্সিটি একদম সহজ, সবাই তো চান্স পাইতে বেটা। আমি কি বলেছি তোমাদেরকে যে দেখো এই 300টা এমসিকিউ আমি যে জায়গা থেকে তুলে নিয়ে আসছি, আমি যে জায়গা থেকে, যে টেকনিকে, যে খুঁটি একদম চিপাই চাপাই থেকে যেখান থেকে নিয়ে আসছি,
কোশ্চেন গুলা এই চিপাই চাপাই থেকে আসবে, এই চিপা চাপা গুলা তোমরা একটু ঝালাই করো, এটা তোমাদেরকে বলেছি। এইটার অনুকূলে 8টা 9টা 10টার মতো কোশ্চেন আশা করি ইনশাআল্লাহ এইটার অনুকূলে চলে আসবে। তাহলে কি এই শীটটা পড়লেই কমন, এটা বলা যায়? বল, এটা বলদের মতো প্রশ্ন না? আর প্রশ্ন সাইডে উত্তর দেন না, রিপ্লাই দিচ্ছে সাইডে উত্তর দেন না, মানে কাছে পেলে মানে পাড়াইতাম আগে। আর যদি মানে আর কি বলবো, মানে মেজাজটা মাঝে মধ্যে তোরা এত গরম করিস, এত গরম মাঝে মধ্যে, ওই যে আমার বন্দুকটা না বের করলে পারি না আর কি, বুঝছো? এই যে মনে কাছে আবার একটু যদি বন্দুক দিয়ে একটু গোলাগুলি দিতে পারতাম একটু, যে আজকে অফলাইন এক্সামে গেছিলাম, এই যে আবার যদি একটু গুলি করতে পারতাম, সত্যি কাছে পেলে একদম গুলি করে দিতাম তোদের, একদম কাছে পাইলে সত্যি একদম ওরা গুলি করে দিতাম এইগুলারে। আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যদি এনাফ বলতে কোনো শব্দ নাই, তা ওরা এনাফ বারবার শুধু বারবার এটাই পড়বে। হ্যাঁ, ওকে, এটা খেয়াল করবেন। আমি বলেছি এই 300 এমসিকিউ তুই, হ্যাঁ গ্রামারই এটার ভিতর থেকে আসবে, বাইরে আসবে না। আর মেমোরাইজিং এর জন্য বলেছি টপার বইয়ের এই যে বিগত যা আছে সবগুলো তোমাকে দেখতে হবে ভাই। মেমোরাইজিংটা তোমাকে আটকায় দেবে, মেমোরাইজিং খেয়াল করিয়েন। আসেন, মাই আঙ্কেল অ্যারাইভড, দেখেন, হ্যাঁ দেখো দেখো, একটু খেয়াল করে দেখো, হ্যাঁ দেখেন দেখেন দেখেন, দেখো একটু খেয়াল করো কি আসছে। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছালো। হ্যাঁ, হোয়াইল, যখন 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 কি, এই দেখেন ডিনার, ডিনার কি করছিলাম, এই যে কুকিং 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 আসছে, মানে রান্না করা জাতীয় কিছু একটা আসছে। তাহলে আমার আঙ্কেল আসলো, তখন আমি কি করছিলাম, আমি রান্না করছিলাম, তাই না? এটা বলেছিলাম যে একটা কাজ চলা অবস্থায়, একটা কাজ চলা অবস্থায়, একটা কাজ চলা অবস্থায়, যদি একটা কাজ চলা অবস্থায়, হ্যাঁ আচ্ছা, দেখো একটা কাজ চলা অবস্থায় যদি আর একটা কাজ যদি ঘটে, তাহলে এটা কি হলো, এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে না? এটা কি পাস্ট ইনডিফিনিট? তাহলে ওটা কি হবে ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস। আমরা যে পড়তেছিলাম, এটা কতবার বলেছি, এই যে আমরা পড়তেছি, ধর এর ভিতরে তোর বাবা চলে আসলো, তুই এখানে পড়াশোনা ক্লাস করছিস, এর ভিতরে আম্মু চলে আসলো, তোকে দুধ দিয়ে গেল, তাহলে এই যে চলছিল যেটা পাস্ট কন্টিনিউয়াস, আর ভিতরে যেটা আসলো এটা পাস্ট ইনডিফিনিট। এটা সিকোয়েন্স অফ টেন্সে কতবার বলেছি, তাহলে এটা কি, এটা आंसर নিতে পারবি? নো, এটা নো, এটা নো। এই যে দেখো, হ্যাঁ, ওয়াজ কুকিং, তাহলে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, যখন আমি রাতের খাবার প্রস্তুত করছিলাম। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে ভাইয়া, এই যে টেকনিক গুলা থেকে তোমাকে খেয়াল করতে হবে, এই টেকনিক গুলা, যে ধরো এই যে আমি এখান থেকে প্রশ্ন করেছি, দেখো এই যে একটা কাজ চলছিল, এর ভিতরে আর একটা কাজ ঢুকে বললো, তাহলে যেটা চলছিল ওটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা ঢুকলো ওটা কি পাস্ট ইনডিফিনিট। এই যে টেকনিক থেকে প্রশ্ন হবে, কারণ তুই যদি এইটা বুঝিস আর না বুঝিস, এটা যদি এই এমসিকিউ যদি মুখস্থ করিস, এটা স্যার কইলেন তো, আইলো না তো, ধর এখন এই কোশ্চেনের জায়গা দিয়ে দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা চলছিল, এর ভিতরে ভিসি স্যার আসলো, তাহলে ঢাকা ইউনি পরীক্ষা চলছিল পাস্ট কন্টিনিউয়াস, ভিসি স্যার আসলো পাস্ট ইনডিফিনিট। তাহলে ভাইয়া এটা কি এটার সাথে মেলে না? কথা এটার সাথে এটা মেলে কিনা? একই তো কথা, এইটুকু বুঝে না, এটা কি বলবো আর। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিছি কোনটা বলো তো? ডি নাম্বারটা নাকি? আচ্ছা, এরপর আসো, ইটস মেনি ইয়ার্স। এই দেখো ইটস মেনি ইয়ার্স, দেখো কি আসছে, এই দেখো সিন্স, দেখছো সিন্স আসছে, খেয়াল করো সিন্স। আমরা জানি, দেখো সিন্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, সিন্স বাক্যের মাঝে বসতে পারে, আবার সিন্স বাক্যের শুরুতে আসতে পারে। এই দেখো, সিন্স যদি বাক্যের মাঝে আসে, তাহলে এ পাশে V1 থাকলে এ পাশে V2 হবে। হ্যাঁ, আর যদি এ পাশে V2 থাকে, তাহলে এই পাশে দিয়ে দেবা হেড প্লাস V3, শেষ, হেড প্লাস V3। ওকে, তো পাস্ট পারফেক্ট। আর সিন্স বাক্যের শুরুতে আসে, যদি সিন্স বাক্যের শুরুতে আসে, হ্যাঁ সিন্স বাক্যের শুরুতে আসলে উভয় পাশে সাধারণত একই টেন্স হয়, উভয় পাশে সাধারণত একই টেন্স হবে। হ্যাঁ, একই টেন্স হয়, বুঝতে পেরেছেন? সাধারণত উভয় পাশে একই টেন্স হয়। তাহলে এখন দেখো তো, এখানে ইটস মানে কি, ইট ইজ, তাই না ভাইয়া? এই দেখো ইট ইজ অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে কি, তাহলে V2, এই দেখেন তাহলে V2 হবে, তাহলে মিটার V2টা কি মেট, এই দেখেন মেট, তাহলে অ্যানসার হবে কি, এই দেখেন মেট। ওকে, তাহলে বাকি অ্যানসার আমরা নিতে পারছি না। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। এই ব্যাখ্যাটা তোমাকে পড়তে হবে, ব্যাখ্যা। আমি কি তোমাকে প্রশ্ন মুখস্থ করাচ্ছি? তাহলে এখানে এরকম না এসে একটু চেঞ্জ করে আসলো, সিন্স দিয়ে একটু চেঞ্জ করে আসলো, এটা কি পারবা না? এইটাই তো, এখান থেকে প্রশ্ন হবে, মানে হচ্ছে অনুরূপ কমন, তাই না ভাইয়া? দেখো আই উইশ আই ড্যাশ টাস্ক ইজিলি, এই দেখো আমরা পড়ছিলাম উইশ, উইশের পরে কি হয় ভাইয়া? হ্যাঁ, উইশ এর পর, হ্যাঁ
উইশ, উইশ এরপর কি হয় বলতো? উইশ এর পর সাবজেক্ট প্লাস কি ভি2 অথবা সাবজেক্ট প্লাস ওয়ার, এটা আমরা পড়েছিলাম। হ্যাঁ, উইর পর সাবজেক্ট প্লাস ভি2 অথবা সাবজেক্ট প্লাস ওয়ার, যে কোনো একটা নিব আমরা। সেক্ষেত্রে দেখো আই উইশ, তাহলে আই শুড ডু হতে পারে, আই কুড ডু হতে পারে, শুধু ডু তো হতে পারে না, এটাও তো হতে পারে না। এখন শুড আর কুড এর মধ্যে কোনটা নিবা? হ্যাঁ, দেখো কখনো এটা শুড না, এই যে কুড, কেন? এই দেখো পারা, কারণ শুড মানে কি উচিত আর কুড মানে কি পারা, তো অবশ্যই কুড অ্যান্সার নিব আমরা। দেখো আই উইশ আই কুড ডু দ্য টাস্ক ইজিলি, আমি যদি কাজটা খুব সহজে করতে পারতাম, যদি করতে পারতাম, পারা, তাহলে পারা জাতীয় অর্থ দিলে কি শুড? নো, কি দিব? কুড। এবং আরো সহজ করে একটা কথা বলে দিই, যদি তোমার শুড কুড এগুলোর মধ্যে যদি প্যাচ লাগে, অবশ্যই চোখ বন্ধ করে অ্যান্সার নিবা কুড। শুড সাধারণত অ্যান্সারে আসে না, শুড সাধারণত অ্যান্সারে আসে না, বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, আসেন এরপরে। ডোন্ট কাম টুমরো, আগামীকাল এসো না, আনলেস যদি না, দেখো ভাইয়া আনলেস এটাকে একটা ক্লোজ মার্কার না, এই দেখো ক্লোজ মার্কার, তাই না? এটা একটা ক্লোজ মার্ক, তাহলে দেখো এই পাশে কি হয়েছে? একটা ক্লোজ হয়েছে। এই দেখো এই পাশে কি হয়েছে? একটা ক্লোজ। দেখো ডোন্ট কাম টুমরো, আগামীকাল এসো না, অর্থাৎ এই ক্লোজটা কোন সেন্টেন্সের মধ্যে পড়েছে দেখো তো। হ্যাঁ, কি কোন দেখো ইম্পারেটিভ নাকি? দেখো তো ইম্পারেটিভ হয়েছে কিনা, তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ কি ইম্পারেটিভ হয়েছে। টেকনিকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ যদি ইম্পারেটিভ হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, লিখে রাখতে পারো একটু, যে প্রিন্সিপাল ক্লোজ যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটি প্রেজেন্ট হবে, সবসময় কি হবে? প্রেজেন্ট হবে। বাস এই ব্যাখ্যাটুকু তুমি একটু লিখে রাখো। এরকম দিয়ে এই টেকনিকে অনেক প্রশ্ন বিগত বছরে আসছে, আমার দেখা মতে প্রায় মনে হয় 20 থেকে 25টার মতো প্রশ্ন এরকমটা আসছে, যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ইম্পারেটিভ, পরেরটা প্রেজেন্ট, প্রিন্সিপাল ক্লোজ ইম্পারেটিভ, পরেরটা প্রেজেন্ট, প্রিন্সিপাল ক্লোজ ইম্পারেটিভ, পরেরটা প্রেজেন্ট। এবং এখানে একটা কথা তোকে বলি, দেখ কেন এরকমটা হয়, হওয়ার কারণ কি? দেখ ইম্পারেটিভ মানে কি? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অর্ডার, এগুলো বোঝায়। এগুলো তো সামনাসামনি করা হয়, হ্যাঁ, এটা করবি, এটা করবি না, তুই যাবি না, তুই খাবি না, এটা করবি না, এটা সামনেতে বলা হয়। সামনে মানে কি? প্রেজেন্ট, বুঝছো? এর জন্য প্রিন্সিপাল ক্লোজ ইম্পারেটিভ হইলে সাবঅর্ডিনেট ক্লোজটা কি হবে? প্রেজেন্ট হয়, কারণ এটা সামনাসামনি বলা হয়, এটা কর, এটা। ওকে, বুঝছো? এটা রুলস মুখস্থ করে নিজে একটু বোঝার চেষ্টা করো। ওকে, দেখো তাহলে ডোন্ট কাম টুমরো, আগামীকাল আইসো না, আনলেস আইফোন, নাকি আইফোন, তোমার আইফোন, আইফোন, হ্যাঁ স্যার, চান্স পেলে বাবা কিনে দিবে। হ্যাঁ, দেখো, হ্যাঁ নাকি? আচ্ছা, ওকে, তাহলে এটাও না, অ্যান্সার নিচ্ছি আমরা এই নাম্বারটা। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। নেইদার রিপোর্ট ইজ ট্রু, কোন রিপোর্টই সত্য না। হেয়ার নেইদার, এখানে নেইদারটা কি হবে বলেন, দেখি পারেন কিনা। এই দেখেন ভাইয়া, রিপোর্টটা কি? নাউন। এই দেখেন রিপোর্টটা কি? নাউনের কোথায় বসছে ভাইয়া? নাউনের পূর্বে বসছে। নাউনের পূর্বে যদি বসে তাকে কি বলা হয়? যদি পূর্বে বসে ভাইয়া, পূর্বে বসলে তাকে আমরা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন কি বলেছি? অ্যাডজেক্টিভ। দেখো বলেছিলাম, এই দেখো প্রি মানে কি? পূর্বে বসে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর প্রো মানে কি? পরিবর্তে বসলে সেটা কি হয়? প্রোনাউন হয়, নাকি? প্রোনাউন হয়। পরিবর্তে হইলে প্রোনাউন, আর পূর্বে হইলে অ্যাডজেক্টিভ। এটা একটা টেকনিকে তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে খেয়াল। তাহলে নেইদার রিপোর্ট, সবাই চোখ বন্ধ করে অ্যান্সার দিবে কি জানেন? এরা প্রোনাউন অ্যান্সার দিবে। যদি এখানে যদি খালি একটু প্রোনাউন দিতাম তাইলে একদম পুরা, তাহলে অ্যান্সার হচ্ছে এই দেখেন অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এরপর আসেন আর একটা কোশ্চেন দেখি। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও? সেম, এই দেখো ভাইয়া, হ্যাঁ, এই দেখেন নাউন, তাই না? নাউনের কি আসছে? কোথায় আসছে? পূর্বে আসছে। নাউনের কোথায় আসছে? এই দেখেন পূর্বে আসছে। তাহলে পূর্বে আসছে কি বলে দিবেন? অ্যাডজেক্টিভ, নট প্রোনাউন ভাইয়া। কি হবে এটা? এই দেখেন অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, আশা করছি আমরা এটাও ক্লিয়ার হয়েছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হইয়া গিয়েছ। আচ্ছা, এরপর আসেন, দ্য ম্যান হু কেম হেয়ার
is professor of English, হ্যাঁ, the man is came here, হ্যাঁ, is a professor of English, এখানে যে এসেছে সে হচ্ছে ইংলিশের প্রফেসর। ভাইয়া দেখো তো একটু খেয়াল করে, এই অংশটুকু যদি ধরো আমরা যদি বাদ দিয়ে দেই, দেখো তো বাক্যের অর্থ হয় কিনা, দ্য ম্যান ইজ দ্য প্রফেসর অফ ইংলিশ, তথা এটা বাদ দিলে অর্থ হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। ও পাগলা পাগলিরা, অতিরিক্ত অংশ মানে সেটা কোন ক্লোজ হবে, এটা কোন ক্লোজ হবে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না, নট প্রিন্সিপাল, নট নাউন, এই যে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্বিয়াল। সো অ্যানসার নিচ্ছি আমরা সি, অ্যানসার নিচ্ছি আমরা সি, অ্যানসার নিচ্ছি আমরা, অ্যানসার নিচ্ছি সি নাম্বার। ওকে, এরপর আসেন 121, while cooking she got her hand, এই দেখো while cooking যখন রান্না করছিল she got, এই দেখো ভাইয়া কি আসছে, এই দেখেন একটা সাবজেক্ট আসছে, তাই না ভাইয়া, এই দেখেন একটা সাবজেক্ট আসছে। এবার দেখো এই দেখো গট আসছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া গট গট গট, গটটা কোথায় পেয়েছিলেন আপনি, আপনি হচ্ছে পজিটিভ ভার্বে পেয়েছিলেন। ও মনু, আপনার কি মনে আসেনি, হ্যাঁ, গট কোথায় পেয়েছিলাম, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্ব কয়টা পেয়েছিলাম, মাত্র 5টা। কি কি, মেকলেট, এরপর ছিল কি হ্যাভ গেট, আর কি ছিল রে ভাইয়া, হেল্প। এই দেখো, হ্যাঁ, এরপর দেখবো ব্যক্তি বা বস্তু আসছে কিনা। মেকলেটের ক্ষেত্রে ব্যক্তি বস্তু আসলে আমরা বলছিলাম চোখ বন্ধ করে কি দিয়ে দিবা, ভার্বের বেস ফর্ম। হ্যাভ গেটের ক্ষেত্রে বলেছিলাম যদি বস্তু হয়, যদি বস্তু হয়, বস্তু আসলে পরে কি দেওয়ার কথা ছিল, V3, তাই না। আর ব্যক্তি হইলে, ব্যক্তির এখানে কি ছিল, V1, আর এখানে ছিল কি তোমার 2 + V1, তাই তো ভাইয়া। আর হেল্পের ক্ষেত্রে যা মন চাই তাই নিতে পারি, তুই V1 অথবা 2 + V1, যা মন চাই একটা নিলেই তোর হয়ে যাবে, তাই তো। এখন দেখো হার হ্যান্ড, এই দেখো হার হ্যান্ড, হার হ্যান্ড আমরা কি হিসেবে ধরবো তাহলে, এখানে একটা বস্তু হিসেবে, যেহেতু শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বলেছিলাম যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বস্তু হিসেবে কল্পনা করব। তাহলে এখন দেখো, তাহলে গটের পর বস্তু আসছে, গটের পর বস্তু আসতে পারে, বস্তু আসলে এখানে কি ভার্বের V3, তাহলে এখানে এই দেখেন বার্নড, নট বার্ন, বার্নিং, এগুলি না, অ্যানসার নিব তাহলে এই দেখেন এ নাম্বারটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে 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 ভাইয়া, আশা করছি তোমরা ক্লিয়ার হইয়েছো। ওকে ভাইয়া, ওকে, আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার। বার্নড, হ্যাঁ, এরপর আছে 122, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হ্যাঁ, পড়া খুবই একটা মচৎকার অভ্যাস, হ্যাঁ, ফাইজলামি, ফাও কথা, মিথ্যে কথা এটা, হ্যাঁ, পড়া খুব কোন আইসি, হ্যাঁ। আর দেখো এই দেখো রিডিং, ভাইয়া আইএনজি ওয়ালা ওয়ার্ড কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি সাবজেক্টের জায়গায় বসে তাকে কি বলবেন ভাইয়া, এই যে জিরান, তাই না। এবং ওই যে সূরা আমি বুদ্ধি যেটা শিখিয়েছি, শুরুতে যেহেতু নাই তার মানে লাস্টেরটা যেটা আছে ওটাই অ্যানসার হবে এখানে, তাই না। দেখো এরপরে হিয়ারিং দ্য গুড নিউজ, ভাইয়া এই দেখেন শুরুটাই কি করেছে, শুরুটাই আইএনজি দিয়ে, তার শুরুটা জিরান দিয়ে শুরু করেছে, তাই না। এই দেখেন জিরান দিয়ে শুরু করেছে, এরপর কি আসছে, একটা কমা আসছে। প্রশ্ন দেখে আপনার বুঝে ফেলানো উচিত, ও ভাইয়া বুঝে ফেলানো উচিত আপনার ডার্লিং মডিফায়ার, সরি ড্যাংলিং মডিফায়ার থেকে, ঘোড়ার ডিম, আচ্ছা এই দেখো, হ্যাঁ, আপনার ড্যাংলিং মডিফায়ার থেকে প্রশ্নটি আসছে। ড্যাংলিং মডিফায়ার থেকে প্রশ্ন আসলে আপনার কাজটা কি ছিল, যে এই অংশটুকুর মধ্যে যার সম্পর্কে বলা হয়েছে, দ্বিতীয় নাম্বার কারে খুঁজা বের করেন, হ্যাঁ, আই ওয়াজ হ্যাপি, এটা আর কতবার বলবো, আপনি একদম ইজিলি এটা অ্যানসার করতে পারবেন। ওকে, চলে আসেন এরপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজা বের করো। এই দেখো নেইদার, আমরা বলছি নেইদার এর পরে কি হয় ভাইয়া, পিএস হয়, তাই তো, পিএস, তাহলে দেখেন সব কাটা, হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা নেবেন, তো পিএস হয়েছে। এরপরে কি সিঙ্গুলার ভার্ব, তো এই দেখেন অ্যানসার এটা, সো অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, শেষ। এরপর আসেন ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক স্পেল কোথায় কোথায়, এই দেখেন শব্দটা দেখলে বোঝা যায় রিসিট, তাই না, এ দেখেন সিপ্ট, হ্যাঁ, এই দেখেন এই তো রিসিট মানে কি রশিদ, যাকে আমরা বলি রশিদ, হ্যাঁ, রিসিট, দেখেন রিসিট কোথায় আছে, এই দেখেন এই দেখেন এ নাম্বার, তাহলে বাকিগুলি অপশন আমার না, রিসিট, তাই না ভাইয়া, রিসিট তথা রশিদ। আচ্ছা, when a girl gets married, যখন একটা বালিকা বিবাহ হয়, she usually drop out of, হ্যাঁ, drop out of, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। drop out of মানে কি রে, ঝরে পড়া, তাই না, ঝরে পড়া, সে ঝরে পড়ে, কোথা থেকে ঝরে পড়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ঝরে পড়ে। আচ্ছা, তাহলে আমরা নিচ্ছি এই যে ড্রপ আউট অফ, এটা তোমাদের টেক্সট বুক থেকে একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, টেক্সট বুক থেকে একদম একটা যদি না দিলে পরে কেমন হয়, দ্য গ্রামার বেস টেক্সট বুক থেকে একটা কোশ্চেন দিয়েছি, এখান থেকে খেয়াল করবেন। ওকে, এরপর আসবেন দেখেন
হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। হ্যাঁ, এই যে দেখি অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা কেমন জানো? এ ডাবল সি ও ডাবল এম ও, এই যে ডাবল সি আর ডাবল এম, অ্যাকোমোডেশন। হ্যাঁ, অ্যাকোমোডেশন যাকে আমরা বলি হচ্ছে বাসস্থান, তাই না ভাইয়া? অ্যাকোমোডেশন বানানটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসতে দেখেছি। হ্যাঁ, অনেকবার। বাসস্থান বা অনেক সময় এটার অর্থ সমঝোতা। হ্যাঁ, সমঝোতা, এটাও আমরা গ্রহণ করতে পারি। এখন দেখো তো কোথায় আসছে, এই দেখো, এই যে ডাবল সি, এই যে ডাবল এম, তার মানে অ্যান্সার হচ্ছে আমার ডি নম্বরটা। অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা। আমরা কত নম্বরে যাচ্ছি? আমরা এরপরে যাচ্ছি হচ্ছে আমরা 128 নাম্বার কোশ্চেন। 128 নাম্বার কোশ্চেন। আপনারা একটু অ্যান্সার করুন, দেখি পারেন কিনা। অ্যান্সার করুন, দেখি পারেন কিনা। অ্যান্সার করুন, দেখি পারেন কিনা। কি আসছে ভাইয়া? রিসেন্টমেন্ট। দেখেন আমি এটা কেমনে মনে রাখি জানেন? এই দেখেন, একটু আপনারাও মনে রাখতে পারবেন। এই দেখো তো, সেন্ট। ভাইয়া সেন্ট মানে কি? পাঠানো। সেন্ট শব্দের অর্থ কি? পাঠানো। এই দেখো তার আগে কি আসছে? রি, তথা কি? রিসেন্ট মানে আপনি একবার পাঠাইছেন আর একবার পাঠাইছেন, তাহলে দুইবার পাঠাইছেন না? দুইবার পাঠাইলে এই বেটা, এই তুই দুইবার মেসেজ করিস কি লা? হ্যাঁ, একবার মেসেজ করলে আবার দুইবার মেসেজ করিস কিসের জন্য? হ্যাঁ, মানে রিসেন্ট, পুনরায় সেন্ড করছেন আপনি, তার মানে কি? তার কি রাগ করলে মানে কি? এটা বিরক্তি ভাব। তারপর রিসেন্ট মানে হচ্ছে, রিসেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তি, বিরক্তি ভাব। বুঝছো না? বোঝো নাই কথা? মানে পুনরায় আবার সেন্ড করলে কি বিরক্তি লাগে, আবার সেন্ড করছিস একই জিনিস আবার সেন্ড করছিস। তাহলে রিসেন্টমেন্ট মানে কি? বিরক্তি ভাব, বিরক্তি ভাব। হ্যাঁ, সারা জীবন মনে থাকবে কিন্তু ওয়ার্ডটা। দেখ এরপরে কি? অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি রে? রাগ। ফেয়ার মানে কি? ভয়। ইন্ডিগনেশন। এ ভাইয়া ইন্ডিগনেশন মানে কি রে? ইন্ডিগনেশন মানে তো ওই যে এরকম, এই যে বিরক্তি, বিরক্তি বিরক্তি। হ্যাঁ, প্যানিক মানে কি? আতঙ্ক। তাহলে অ্যান্সার নিচ্ছি এই যে, হ্যাঁ, ইন্ডিগনেশন মানেও, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানেও কিন্তু ওরকমই তোমার হচ্ছে ওই যে মানে রাগ, তার কি বলে? বিরক্তি। হ্যাঁ, যাকে ঘৃণা মিশ্রিত ক্রোধ লেখে আর কি ডিকশনারিতে। ডিকশনারিতে কি? ঘৃণা, ঘৃণা মিশ্রিত, হ্যাঁ, ঘৃণা মিশ্রিত ক্রোধ যাকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ, ক্রোধ। হ্যাঁ, এই যে বিরক্তি, বিরক্ত, রাগ। হ্যাঁ, ইন্ডিগনেশন। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি, হ্যাঁ, ইন্ডিগনেশন, রাগ, রাগ, ক্রোধ। এরপর আসেন, দ্য বয় ইজ গুড। এই কোশ্চেনটা আমার দেখা মতো প্রায় 4 বার না 5 বার আসছে। হ্যাঁ, 4 থেকে 5 বার এটা আসছে। বিসিএস এ 2 বার আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, গুড অ্যাট। ভাইয়া গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। হ্যাঁ, গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। বালকটা ম্যাথে, ম্যাথে দক্ষ। হ্যাঁ, ম্যাথে দক্ষ। গত বছরই সম্ভবত গুড অ্যাট টেনিস আসছিল। হ্যাঁ, শুধু ম্যাথমেটিক্স এ টেনিস আসছে। হ্যাঁ, এটাকে ক্রিকেট দিয়ে আসছে। প্রায় প্রতি বছর কোনো না কোনো জায়গায় এখান থেকে প্রশ্ন। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, প্রশ্নটা আসে প্রায়। ইট ইজ হাই টাইম, এটার বারবার বলার কোনো দরকার নেই। হ্যাঁ, এরপরে কি দিবা? একটা V2, অনেকবার বলেছে। অ্যান্সার হচ্ছে এই দেখেন, স্টার্টেড। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য প্রজেক্ট। প্রজেক্টটা কমপ্লিট করার এটাই আমাদের উপযুক্ত সময়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর কনসিল? এই যে কনসিল। হ্যাঁ, কনসিল, কনসিল মানে বুঝো? এবার এই যে সিল, মারেক সিল। সিল মানে কি করো? হ্যাঁ, আটকায়া দাও, তাই না? কনসিল মানে হচ্ছে গোপন। আমি যেটা মনে রাখি আর কি সিস্টেমে। হ্যাঁ, কনসিল, সিল মানে দিলাম সিল মেরে, দিলাম সিল মানে কি? গোপন, গোপন, গোপন বা লুকায়িত যাকে আমরা বলি। হ্যাঁ, লুকায়িত। ওকে, এ দেখো হাইড, হাইড মানে কি ভাইয়া? গোপন, তাই না? এই দেখো হাইড মানে গোপন। স্টিল মানে কি ভাইয়া? চুরি করা। হ্যাঁ, চুরি করা। দেখো রিভিল, রিভিল মানে কি? প্রকাশ করা। রিভিল প্রকাশ করা। এলিমিনেট শব্দের অর্থ হচ্ছে দূর করা। দূর করা। তাহলে এখন দেখো তো এটা কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে লুক, তাহলে প্রকাশ, এই যে রিভিল। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এই যে রিভিল, তাই না? অর্থ পারলে এগুলো অ্যান্সার করা কোনো ব্যাপারই না। ওকে, এই বেটা এটা সিনোনিম না বেটা, অ্যান্টোনিম। হ্যাঁ, বেটা অ্যান্টোনিম। এটা জান্নাত হুসাইন, এটা অ্যান্টোনিম বেটা, অ্যান্টোনিম। দেখো, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার। হ্যাঁ, কম্পেয়ারের সাথে কি বসে বলো তো? কম্পেয়ার, কম্পেয়ার, কম্পেয়ারের সাথে কি বসে দেখি কে পারে? কম্পেয়ার কি? টু, তাই না? কম্পেয়ার টু, কম্পেয়ার টু, কম্পেয়ার টু। কম্পেয়ার টু মানে কি রে? তুলনা করা। কম্পেয়ার টু শব্দের অর্থ হচ্ছে
তোমার কি তুলনা করা, তুলনা করা, কম্পেয়ার টু, কম্পেয়ার টু, কম্পেয়ার টু, তুলনা করা, কম্পেয়ার টু, তুলনা করা, কম্পেয়ার টু, হ্যাঁ 2 4 5 করে ফেল হয়ে যাবে। তাহলে অ্যানসার নিতে দিলে আমরা টু, কম্পেয়ার টু মানে কি তোমার তুলনা করা। আসেন এরপরে চুজ দা কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। এই দেখো ডিসকাস, হ্যাঁ ডিসকাস, আমরা বলছি ডিসকাসের সাথে নো প্রিপোজিশন, তাই না? ডিসকাসের সাথে কি, হ্যাঁ নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। তোমাদেরকে যখন এই যে রিডান্ডেন্সি পড়িয়েছিলাম, রিডান্ডেন্সির মধ্যে দেখো তোমার হচ্ছে মনে পড়ে কিনা দেখো যে 4টা স্টেপ ছিল, তোমার একটা রিডান্ডেন্ট এক্সপ্রেশন, আর হচ্ছে তোমার যে কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে মানে এই প্রিপোজিশন গুলো বসে, যেমন রিজাম্বল এর সাথে কোনো প্রিপোজিশন বসে না, ইন্টারের সাথে কোনো প্রিপোজিশন বসে না, তারপর হচ্ছে এরকম ডিসকাসের সাথে কোনো প্রিপোজিশন বসে না। ওখানে দেখো 10টা ওয়ার্ড তোমাদেরকে লিখে দিয়েছিলাম যেটা কি এক্সেপশনাল, এগুলোর সাথে সাধারণত কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। সো এখানে অ্যাবাউট নয়, অন নয়, অ্যান্সার হচ্ছে তাহলে হি ডিসকাসড দ্য ম্যাটার, হি ডিসকাসড দ্য ম্যাটার, তাই না? হি ডিসকাসড দ্য ম্যাটার। ওকে 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 ওকে, ডিসকাসড দ্য ম্যাটার। ওকে ভাইয়া, ওকে। ওকে, এরপর আসেন রিয়াদ স্যার ক্যান প্লে, হ্যাঁ খেলা করতে পারে। দেখো অল দ্য গেমস, রিয়াদ স্যার সব খেলা খেলতে পারে, হ্যাঁ শুধু পারে না কোনটা, ক্রিকেট এন্ড হকি, হ্যাঁ উনি ক্রিকেট এবং হকি এটা পারে না, হ্যাঁ বুঝছো? তাহলে এই দেখো সে সব পারে শুধু এইটা ছাড়া, সব পারে শুধু এইটা ছাড়া, এরকম জাতীয় অর্থ হইলে আপনি অ্যান্সার দিবেন এক্সেপ্ট। ভাইয়া দেখেন এক্সেপ্ট মানে কি জানো, সারা, আর উইদাউট মানে কি ভাইয়া সারা, কিন্তু এইরকম জাতীয় অর্থে নট উইদাউট, এরকম জাতীয় অর্থের ক্ষেত্রে আপনি দেবেন এক্সেপ্ট। এক্সেপ্ট, হ্যাঁ এক্সেপ্ট এটা একটা প্রিপোজিশন, পরীক্ষায় প্রায়ই আসে। কোন প্রকারের পার্টস অফ বিসিএস এ কয়েকবার আসছে, হ্যাঁ দেখো প্রিপোজিশন এক্সেপ্ট সারা। এক্ষেত্রে অ্যান্সার নিব আমরা নো উইদাউট হবে না, নো উইদাউট হবে না ভাইয়া, উইদাউট হবে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে যদি উইদাউট দাও তাহলে উইদাউট দিলে দোষটা কি ভাইয়া? উইদাউট দিলে অর্থটা হয় হচ্ছে যে রিয়াদ স্যার ক্রিকেট এবং হকি ছাড়া সব খেলা খেলে, ক্রিকেট এবং হকি ছাড়া সব খেলা খেলে, হ্যাঁ খেলে মানে পারে, কিন্তু ওটা খেলে না, খেলে অন্য গুলা খেলে, এটা খেলে না, কিন্তু সে সব খেলা খেলতে পারে এই দুইটা ছাড়া। এরকম জাতীয় অর্থে আমরা এক্সেপ্ট ব্যবহার করব, নট উইদাউট। উইদাউট দিলে বাক্যের অর্থ কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। সো আমরা অ্যান্সার নিব এক্সেপ্ট। এটা খেয়াল করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বেশ কয়েকবার এই ক্যাটাগরি ব্যবহার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, বেশ কয়েকবার এই ক্যাটাগরি ব্যবহার দিয়ে প্রশ্ন আসছে, আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসেন এরপর চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার বিফোর। ভাইয়া এই বিফোরটাকে আবার শেখাবো। এই দেখ, এই বেটা, এই খেয়াল কর কি আসছে তোর, আফটার আর বিফোর। এই যে টেকনিকে তোদেরকে শেখাই, একটু খেয়াল রাখিস, একটু খেয়াল রাখ। তোরা অনেক সময় স্যার আফটার বিফোর, স্যার আফটার বিফোর থেকে প্রশ্ন আসবে। জি আফটার বিফোর থেকে প্রশ্ন আসে, বুঝছিস? আফটার বিফোর থেকে প্রশ্ন আসে। তাহলে আফটার মানে কি রে? আফটার মানে হচ্ছে পরে, তাই পরে হবে পাস্ট পারফেক্ট, তাই না? পরে হবে পাস্ট পারফেক্ট। তুই একদম চোখ কান বন্ধ করে লিখে রাখতে পারিস 100% গ্যারান্টি এই আফটার বিফোর থেকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন করবে 100%। দেখ বিফোর মানে কি পূর্বে, তাই পূর্বে হবে কি পাস্ট পারফেক্ট, তাই না? এই দেখো পূর্বে হবে পাস্ট পারফেক্ট। দেখো এই যে বাকি যে দুইটা জায়গা, বাকি দুটো জায়গা কি দিব তাহলে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এখানেও হবে তোমার পাস্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন দেখেন বিফোরের পূর্বে, তাহলে এই যে পাস্ট পারফেক্ট, এই দেখো এটা, তাই না অ্যান্সার। তাহলে বাকিগুলি নিতে পারছি না। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এরপর আসেন দা ওয়ার্ড ভাইটাল। ভাইয়া ভাইটাল মানে কি? ভাইটাল মানে হচ্ছে কি বলতো, গুরুত্বপূর্ণ, তাই না? গুরুত্বপূর্ণ। আমরা ভাইটাল বলতে গিয়ে বলি ভাইটাল পারসন, উনি খুব ভাইটাল পারসন, তথা ওর জন্মই হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহারের জন্য। কিসের জন্য বলতো? হ্যাঁ অ্যাডজেক্টিভ হিসেবে। সো অ্যান্সার নিব আমরা, এই দেখেন অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা নাউন হিসেবে নিব না, অ্যাডভার্ব না, ভার্ব না, আমরা অ্যান্সার নিব অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আসেন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। এই দেখো ভার্ব ফর্ম তথা অ্যাবিলিটি এই শব্দটির ভার্ব ফর্ম কি হবে এরা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে। দেখো এই অ্যাবিলিটির গোষ্ঠীতে যত যা আছে, চলো আমি একটু তোমাদেরকে এটা দেখায় দিই। দেখো অ্যাবিলিটির গোষ্ঠীতে প্রথম আছে হচ্ছে তোমার অ্যাবল,
অ্যাবল থেকে আছে ভাইয়া আনঅ্যাবল, হ্যাঁ আনঅ্যাবল। আনঅ্যাবল থেকে আছে ভাইয়া ইনঅ্যাবল, হ্যাঁ ইনঅ্যাবল আছে। আবার কি আছে জানো, ডিসঅ্যাবল। ওকে, আবার এসে তোমার ক্যাপঅ্যাবল, হ্যাঁ এই দেখো ক্যাপঅ্যাবল। আবার হচ্ছে তোমার অ্যাবিলিটি তো আছেই, হ্যাঁ এই দেখো অ্যাবিলিটি আছে। আবার অ্যাবল থেকে আছে অ্যাবলি, হ্যাঁ আবার ক্যাপাবলি, হ্যাঁ CAPABLY ক্যাপাবলি। এই এত ধরনের ঢং ও করতে পারে, ও মেয়েদেরকেও ছাড়াই গেছে বুঝছো, মেয়েরা আবার কি ঢং করে এর চাইতেও ছাড়াই গেছে দেখছো। এই দেখো, হ্যাঁ অ্যাবল মানে কি সক্ষম, অ্যাবল সক্ষম, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ বুঝছেন। আচ্ছা, আনঅ্যাবল, আনঅ্যাবল মানে কি জানেন, আনঅ্যাবল মানে হচ্ছে অক্ষম, এটা কি ভাইয়া, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইনঅ্যাবল ভাইয়া, ইনাবল, ইনাবল মানে কি জানো, ইনাবল শব্দের অর্থ হচ্ছে তোমার সাহায্য করা, হ্যাঁ সাহায্য করা বা সহযোগিতা করা, যাকে আমরা বলি আর কি, হ্যাঁ এনাবল। আচ্ছা দেখো তাহলে এটা কি হবে, তাহলে ভার্ব হবে তাই তো, এটা ভার্ব হইলো। আচ্ছা দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল, তারপর দেখো ডিসঅ্যাবল, ডিসঅ্যাবল মানে হচ্ছে তোমার অক্ষম, অক্ষম করা, হ্যাঁ অক্ষম করা, এটা কি হবে, এটা তাহলে ভার্ব হবে। এই দেখো ক্যাপাবল, ক্যাপাবল মানে হচ্ছে তোমার সক্ষম, সক্ষম ক্যাপাবল। কি রে তোরা এত কমেন্ট করিস রে ভাই, হ্যাঁ হ্যাঁ দেখো এটা মানে কি সক্ষম, এটা কি তোমার, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, হ্যাঁ সক্ষমতা, এটা হবে তোমার নাউন, কেন এই যে লাস্টে টি ওয়াই আসছে, দেখো অ্যাবলি এল ওয়াই হবে ABLY, হ্যাঁ এই যে সক্ষম ভাবে, সক্ষম, সক্ষম ভাবে, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব বুঝছো। আর ক্যাপাবলি এটাও সক্ষম ভাবে বা সক্ষম, এটা আমরা হবে অ্যাডভার্ব। ওকে, এই তো তাহলে সবগুলা একদম যতগুলা হতে পারে, যতগুলা হতে পারে, হ্যাঁ যতগুলা হতে পারে সবগুলা আমি এখানে তোমাদের তুলে দিলাম। তোমরা একটু তাহলে এটা ক্লিয়ার ভাইয়া, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা। তা দেখো তো এখানে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার কি চেয়েছে, এই দেখো অ্যান্সার অ্যাবিলিটি, অ্যাবিলিটি কি, তাহলে এটার ভার্বটা কি হবে, ক্যাপাবল, ক্যাপাবল তো ভাইয়া অ্যাডজেক্টিভ তাই না, ইন অ্যাবিলিটি এটা তো বিপরীত, বিপরীত অর্থে হচ্ছে এটা নাউন। এই দেখো ইনাবল মানে কি সক্ষম করে তোলে, এটা হচ্ছে আমার ভার্ব, আর আনএবল এটা কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে অ্যানসার নিব এই দেখেন সি নাম্বারটা। একটু বলো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো আমরা 137 নম্বরটা ক্লিয়ার কিনা। আমি একদম ওর গোষ্ঠীতে যতগুলা ছিল, ওর গোষ্ঠীতে যতগুলা ছিল সবগুলা ক্লিয়ার করে দিয়েছি, বলো তোমরা ক্লিয়ার কিনা, একটু বলো তো, একটু বলো তোমরা কি ক্লিয়ার, এই দুষ্টু ছেলে মেয়েরা বলো। একটু বলো তোমরা কি ক্লিয়ার হয়েছো, ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ, জি ঠিক আছে, থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ, খুব একদম ওর যা যা ছিল সবগুলো আমি ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের আর ঝামেলা না হয়। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হেই মাশাআল্লাহ, চলো এরপর চলে যাচ্ছি আমরা 138 নম্বর প্রশ্ন। দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক, দেখো এটা দেখলে বোঝা কনডেম তাই না, DEMN, হ্যাঁ কনডেম মানে হচ্ছে তোমার বন্দিশালা যাকে আমরা বলি, হ্যাঁ মানে ওই যে আবার সমালোচনা করাও অর্থ হয়, ওই যে কনডেম সেল বলে আর কি, যেখানে বন্দীদেরকে রাখা হয় ওই জায়গাটা, তাহলে কনডেম। দেখো এই 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 তাহলে অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, বাকিগুলি এটা এই যে এটা ভুল করছে আর কি, কোন এই যে এখানে এটা ভুল করছে, এটা ভুল করতে, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এই নাম্বারটা। ওকে, এরপর আসেন হুইচ জেন্ডার ইজ দা ওয়ার্ড অরফ্যান। ভাইয়া অরফ্যান, অরফ্যান মানে কি এতিম তাই না, অরফ্যান শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো এতিম তাই না, এতিম। ভাইয়া এতিম বললে কি, এতিমের মধ্যে কি ভাইয়া ছেলেও আছে মেয়েও আছে তাই না, ছেলে মেয়ে উভয় হতে পারে, এই জন্য এটা কি বলবো, এটা কমন জেন্ডার তাই না, এটা হচ্ছে কমন জেন্ডার, এটা হচ্ছে কমন জেন্ডার তাই না ভাইয়া। ওকে আসেন এরপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখেন দ্য গার্ল, আমরা জানি বার্স্ট ইনটু, বার্স্ট ইনটু মানে হচ্ছে একদম কান্দি বাসায়া ফেলায়, ওরে বাবা মেয়েরা এটা পারে, খুব পারিস তোরা তাই না, কোনো কিছু হইলেই, কোনো কিছু হইলেই তোরা একদম পুরো কান দিয়ে কি ভাষায় ফেলতে পারিস, এই জিনিসটা তোরা খুব ভালো পারিস, তোরা
কান্দেও জিতিস মাইরেও জিতিস। কি মেয়েরা স্যার এতক্ষণ কে আমাদের যা সত্য তা কইলাম আর কি। আচ্ছা বলকা তোদের ম্যাডাম কান্দেও জিতবি আবার কইও জিতবি, তাহলে জিততেই হবে, ঠকলেই সমস্যা। ওকে ঠিক আছে, ওকে তুমি জিতা, তাহলে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আজকে না হইতো না তাহলে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, এজন্য যিনি প্রশ্ন করছেন আর কি উনিও জানেন দা গার্ল বার্চ ইনটু টিজ, এখানে ভয় দেয় নাই, এখানে ভয় দেয় যে এই কান্দাকাটি মহিলাদের জন্য। চলো চলো এরপরে চলে যাচ্ছি আমরা 141 দ্য ফ্রেজ ডগ ডেস। এই দেখো ভাইয়া ডগ ডেস, হ্যাঁ দেখো ডগ ডেস মানে কি জানো? প্রচন্ড গরম, তীব্র গরমের যে ইয়াটা আর কি, হ্যাঁ প্রচন্ড গরম, প্রচন্ড, যদি আমি ইতিহাস আর বললাম না, জাস্ট খালি হ্যাঁ ডগ ডেস। তুমি এটা মনে রাখবা কেমন, যেমন দেখো ওই যে গরমের মধ্যে দেখবে কুত্তাই যখন দৌড়ায় তখন কি করে জিহ্বাটা 3 হাত বাইর করে এরকম এরকম করে না, ডগ ডেস। তারপরে কি গরমে ও এরকম করতে থাকে, তেমনি বুঝতে ডগ ডেস মানে কি প্রচন্ড গরম, গরমের এটা। এটা মূলত রোমান দেবতারা স্পাইরিস না কি যেন ওদের একটা দেবতা আছে, ওরা ভাবতো যে গরমের দিনে হচ্ছে ওদের এই ডগ 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 ওই দেবতা নাকি ওদের সূর্যের কাছে চলে আসে, কি সব উল্টা পাল্টা। তাহলে হোয়াট ওয়েদার, বুঝছো? কোল্ড শাওয়ার মানে ঠান্ডা, নো। রেইন চোক স্ট্রিট মানে পানি দ্বারা ভিজা রাস্তা, নো ভাইয়া এটা না। আইস স্ট্রম মানে হচ্ছে বরফ হিম, বরফ হিম, না এরকম কিছু না। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি তাহলে জি হট ওয়েদার। মোটর রেসিং মানে মোটর রেসিং ইজ দ্য ড্যাশ স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এই দেখো যেহেতু কি আসছে দা আসছে, তারপরে কি বসে তুমি সুপারলেটিভ ডিগ্রি বসাবা। এবার দেখো এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ একের অধিক ভাওয়েল আসছে, সেক্ষেত্রে তার এক্সপেন্সিভেস্ট বলতে তো আর কোনো কিছু হয় না, এটাও না, তাহলে কি মোর তো না, তাহলে কি এই দেখেন মোস্ট এক্সপেন্সিভ, তাই না ভাইয়া? তাহলে অ্যান্সার নিচ্ছি এই নাম্বারটা, এমনি বোঝা যায়, এটা সহজ একটা বিষয়, তাই না? আচ্ছা ওকে, আশা করছি হ্যাঁ হ্যাঁ। এরপর আসো, ডু ইউ হ্যাভ, এটা একটা রিপিট কোশ্চেন ভাইয়া, এটাও একটা রিপিট হয়েছে কোশ্চেনটা, এটা তোমাদেরকে আগেই দিয়ে ওই যে ওয়ার্ক দিয়ে এটা তোমাদের মনে থাকার কথা, তাই না? এটা একটা হ্যাঁ এটা একটা রিপিট কোশ্চেন। ওকে, সম্ভবত কোশ্চেনটা হলো কত নাম্বার আমার যতটুকু মনে পড়ে, আমি এখানে লিখে রাখছি 29 নাম্বার কোশ্চেন দেখে এখানে, হ্যাঁ 29 নম্বর কোশ্চেনে এটা রিপিট হয়েছে। দেখো এরপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই নিড নট ফার্নিচার। আমরা জানি ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, তার সাথে কি এস বাই এস বসবে ভাইয়া? নো, বসবে নো, তাহলে এই আই নিড সাম ফার্নিচার, তো অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না? ওকে, 145 নম্বর কোশ্চেন, উই আর সারপ্রাইজ। ভাই সারপ্রাইজ কি বসে? সারপ্রাইজ অ্যাট মানে কি বিস্মিত হওয়া, আশ্চর্য হওয়া, তাই না? হ্যাঁ বিস্মিত হওয়া তথা হচ্ছে কি আশ্চর্য হয়ে যাওয়া। উই ওয়ার সারপ্রাইজ অ্যাট হিজ ফেইলিউর, তার ব্যর্থতায় আমরা আশ্চর্য হয়েছিলাম, তাই না? অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কমিশন। কমিশন মানে কি দুইটা এম দুইটা এস, তাই না? সি ও ডাবল এম আই ডাবল এস আই ওএন, সি ও ডাবল এম ডাবল এস, এমনি বোঝা যায় এটা কমন একটা ওয়ার্ড, এটা প্রায় পরীক্ষায় আসে এবং এটা কমন ওয়ার্ড, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে, কমিশন। 147 হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী, সে কঠোর পরিশ্রমী। এন্ড দেখছেন এই যে প্রথমটাকে কি একটা অ্যাফার্মেটিভ সেন্স আসছে, তাই না? অ্যাফার্মেটিভ, ওকে একটা অ্যাফার্মেটিভ সেন্স, তাই যে এবার অ্যাফার্মেটিভ থাকে মনে পড়ে, হ্যাঁ সোটু অলসো, সোটু হ্যাঁ এই সোটু অলসো মনে আছে, হ্যাঁ সোটু অলসো, আর হচ্ছে কি আইদার নেইদার, তাই তো? দেখো তাহলে অ্যানসার কোনটা দিবা? এটা নো, এটা সো কি এম আই, এর বিস্তারিত ব্যাখ্যা করলাম না, তোমরা তো এমনি যাদের অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট যাদের জানা বোঝা আছে তাদের জন্য এটা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। এরপর আসো, মাই ফ্রেন্ড, তাহলে তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দিয়েছে, এটা দেখো মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টি, আমার বন্ধু টি পছন্দ করে না। এন্ড এটা কি? এই দেখো নেগেটিভ এগ্রিমেন্ট থেকে, তাই না ভাইয়া? নেগেটিভ এগ্রিমেন্ট, ওকে তাহলে এখন দেখেন বসবে এগুলা, হ্যাঁ এই দেখেন নেইদার, হ্যাঁ উল্টা করে ফেলছে না, এটা না, তাহলে এদের নেইদার ডু, এই দেখেন নাই, তাহলে অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা, এমনি বোঝা যায় এগুলা, এগুলি এমনি বোঝা যায় অ্যানসার কি হইব, তাই তো? 149
দ্য সিমিলার ওয়ার্ড টু প্রিন্টার আর টোনার। এই দেখো প্রিন্টার টোনার, প্রিন্টারের মধ্যে টোনার কালি, বুঝো তো এটা, প্রিন্টার আর টোনার। পেন্সিল ইরেজার, পেন্সিল কাজ করে কি লেখে, ইরেজার কি করে মোছে, সম্পর্কে কি বিপরীত হলো না। এ দেখেন পেন আর কি ইঙ্ক, তাহলে পেনের কম্পিউটারের মধ্যে যেরকম ইনার থাকে টোনার থাকে, হ্যাঁ তাহলে পেনের মধ্যে তো ইঙ্ক কালি থাকে, রিলেশন কি কিছুটা মিলতেছে মনে হয় তাই না। স্কুল আর বাস, বেটা স্কুল কি বাস চড়ে, বাসে কি বাচ্চারা স্কুল স্টুডেন্টরা চড়ে, হইলো না। বুক আর চ্যাপ্টার ভিতরের মধ্যে কোনো অধ্যায়, তাহলে এটাও না, অ্যান্সার তাহলে বি নাম্বারটা। রিলেশন এমনি বোঝা যায় তাই না ভাইয়া। ওকে এরপর আসেন দ্য সিমিলার ওয়ার্ড অফ ওয়াটার আর হচ্ছে বোতল। এই দেখেন ওয়াটার কার মধ্যে রাখি আমরা, বোতলের মধ্যে রাখি। বেলুনের মধ্যে কি আমরা বাতাস রাখি বেটা, বেলুনের মধ্যে বাতাস নাকি তথা তোমার হচ্ছে হইলো, এটা হইলো না। পেন ইঙ্ক মেলে, নো নো। এই দেখেন আর কি ভার্ব জিটি আর হচ্ছে ওয়ার্ডস, নো টি আর হচ্ছে কাপ। এই দেখেন এমনি বোঝা যায় টি, এই যে বোতলের মধ্যে ওয়াটার যেরকম বোতলের মধ্যে রাখা হয়, টি চাটা কার মধ্যে রাখা, কাপের মধ্যে রাখা, তার মানে রিলেশনটা হচ্ছে এটা এটার সাথে মিল আছে। ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। শোনো আমি হচ্ছে তোমাদের এই তো আমি 50টা করে দিলাম, 50টা করে দিলাম। এখন আর বাকিগুলো আমি চাইলে আরো সবগুলো করে দিতে, কিন্তু এখন আমি করে দিব না, আমি তোমাদের এখানে পিডিএফটা দিয়ে দিব। এখন তোমরা বাসায় বসে বসে কালকের মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলবা, একদম পুরো 300 ঝাঁঝা একদম ঝাঁঝা করে ফেলবা ইনশাআল্লাহ। বুধবারের দিন আমি একদম দেখবা যে 1 ঘন্টা, এই যে 150 আছে না, এই 150 এমসিকে দেখবা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব। মানে খালি শুধু টান দিব, শুধু টান দিব, কারণ তোমার তো পড়াই থাকবে। এটা জাস্ট একবার এই তুমি নিজে নিজে একটু এখন করো, তুমি এখন একটু নিজে নিজে করো, বুঝতে পেরেছো। ওকে তাহলে এখন এখন আমি ছেড়ে দিচ্ছি। এখন তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আমি প্রয়োজন সমস্যা নেই ওয়েবসাইটেও পরে দিয়ে দিব। আপাতত টেলিগ্রাম গ্রুপে তোমরা দেখে একদম পুরো চেষ্টা করো আজ এবং কালের মধ্যেই, আজকালের মধ্যেই ব্যাস 300 এমসিকে একদম একদম খায় ফেলো এটা আগে, ঠিক আছে। যে সমস্ত জায়গা থেকে ইয়া দিয়েছে একদম খেয়ে ফেলো, তোমরা ক্লিয়ার করো, দেন আমরা ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে বাকিগুলা, বাকি যে 150 আমি করাই দিব, ঠিক আছে ভাইয়া। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে বুধবার, এক আগামী ক্লাস কিন্তু বুধবার ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।